শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো গত ক্লাসে যে অঙ্কটি আলোচনা করছিলাম, করণীয় ক আমাদের শেষ হয়েছে। আজকে আমাদের করণীয় খ। 31 ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। এক একজনে এক এক রকমের সিস্টেম ফলো করে। তো আমার সিস্টেমটা একটু তোমরা লক্ষ্য করো, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তোমরা ইতিপূর্বে আয় ব্যয় বিবরণীর যেসব সিস্টেম অবলম্বন করেছো সেগুলি তো অবশ্যই করবে। যদি আমার এই সিস্টেমটা তোমাদের ভালো লাগে তো সেটা তোমরা ফলো করার চেষ্টা করবে। প্রথমে আমরা কি করব তাহলে? প্রথমে আমরা দেখব যে রেওয়ামিলটার ভিতরে কোনো কাজ আছে কিনা, অর্থাৎ বিভিন্ন ধরনের হিসাব আছে, যেমন অফিস সরঞ্জাম, অগ্রিম বীমা ব্যয় ইত্যাদির সাথে রেওয়ামিলের ভিতরে কোনো কাজ আছে কিনা, অর্থাৎ ক্রয় থাকে তার সাথে ফেরত থাকে, ঋণ থাকে তার সাথে সুদের পার্সেন্টেজ থাকে। তো এ ধরনের কোনো কাজ হলো রেওয়ামিলের অভ্যন্তরের কাজ। এরকম কাজ থাকলে আমরা সেখানে চিহ্ন রাখবো। তো আমি একটু প্রথমেই দেখি যে রেওয়ামিলের ভিতরে কোনো কাজ আছে কিনা। অফিস সরবরাহ, পুঞ্জীবিত অবচয়, প্রদেয় মজুরি, অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয়, সেবা রাজস্ব, অনুপার্জিত সেবায় লভ্যাংশ প্রদান, শেয়ার মূলধন, অফিস আয়, সংরক্ষিত সুনাম, সুদ ব্যয়। তাহলে আমি লক্ষ্য করলাম যে রেওয়ামিলের ভিতরে কোনো কাজ নেই। এখন অব্যবহৃত অফিস সরবরাহ 9,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অব্যবহৃত অফিস সরবরাহ 9,000 টাকা এবং অগ্রিম পরিবহন ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 9,000 টাকা। তাহলে অব্যবহৃত অফিস সরবরাহ 9,000 টাকা, অব্যবহৃত অফিস সরবরাহ। তাহলে অফিস সরবরাহ আমার রেওয়ামিলে রয়েছে 25,000 টাকা এবং সেখান থেকে ব্যবহৃত হয়নি, রয়ে গেছে 9,000 টাকা। তো অব্যবহৃত রয়েছে 9,000 টাকা, সেটা সম্পদ। অবশ্যই অফিস সরঞ্জাম থেকে আমাদের বিয়োগ দিয়ে দেখাতে হবে। তো প্রথমে সেখানে একটু ফোঁটা রাখি, অর্থাৎ চিহ্ন দেই যখন আমার কাজ করতে হবে। এবং অগ্রিম পরিবহন ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম পরিবহন ব্যয় রয়েছে 17,000 টাকা আর সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 9,000 টাকা। তো অগ্রিম পরিবহন ব্যয় আমাদের চিহ্ন রাখতে হবে। 1,200 টাকা অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং অগ্রিম বীমা রয়েছে 24,000 টাকা, সেখান থেকে আমাদের 1,200 টাকা মেয়াদ উত্তীর্ণ, সেখানে একটু চিহ্ন রাখতে হবে। অনুপার্জিত সেবায় 50% আমাদের অনুপার্জিত সেবায় রয়েছে। আমাদের অনুপার্জিত সেবায় 6,000 টাকা, তার অর্ধেক অর্জিত হয়েছে। অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। অফিস সরঞ্জামে আমাদের একটু চিহ্ন রাখতে হবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল 6,000 টাকা রাখতে হবে। এখানে চিহ্ন দেওয়ার কিছুই নাই। তো এটা যখন আমরা সমন্বয় করব তখনই আমরা লিখে ফেলতে পারবো। আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে হবে। এখানে চিহ্ন দেওয়ার কিছু নেই, এটা আমরা সমন্বয় যখন করব তখনই লিখব। এবং 4,000 টাকা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর। সাধারণ সঞ্চিত তহবিল এখানে নেই, সাধারণ সঞ্চিতি এখানে নেই রেওয়ামিলে, অর্থাৎ চিহ্ন দেওয়ার কিছু নেই। তা তোমরা একটু লক্ষ্য করো, আমরা চিহ্ন দিয়েছি। এখন আমরা কিভাবে অঙ্কটা করি, আমাদের ঘর কাটতে হবে। আয় ব্যয় বিবরণীর ঘর। প্রথমে আমাদের কালাম সার্ভিসেস লিমিটেড, এটা হলো খ। করণীয় খ। করণীয় খ, কালাম সার্ভিসেস লিমিটেড কালাম সার্ভিসেস লিমিটেড আয় বিবরণী। আয় বিবরণী 2015 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। তাহলে আমরা প্রথমে টাকার ঘর দুইটা, বিবরণী ঘর একটা,
এটা বিবরণী, এটা টাকার ঘর। তো আমরা খুঁজে দেখব যে আমাদের প্রথমে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, প্রথমে আমরা আয়গুলি লিখব। আয়গুলি লিখলে আমরা প্রথমে দেখতেছি সেবা রাজস্ব। সেবা রাজস্ব ৭২,০০০ টাকা। সেবা রাজস্ব ৭২,০০০ টাকা। সেবা রাজস্ব ৭২,০০০ টাকা। আমরা যোগ করব, আয়গুলি যোগ করব। তো আমরা লক্ষ্য করেছিলাম, আমি চিহ্ন দিয়েছিলাম অনুপার্জিত সেবায় অর্ধেক উপার্জিত হয়েছে। তো দেখো রেওয়া মিলের মধ্যে আছে অনুপার্জিত সেবায় দ্বারা দায় বুঝে আমি পূর্বেই বলেছি ৬,০০০ টাকা, কিন্তু এখন সেখান থেকে অর্জিত হয়েছে। অর্জিত সেবায় লিখতে পারো অর্জিত সেবা আয় ৩,০০০ টাকা লেখা যায়। ৩,০০০ টাকা ৬,০০০ টাকার অর্ধেক, এখানে 50% দিতে পারো। অর্জিত সেবায় ৩,০০০ টাকা। এবং দেখো কমিশন বাবদ আয় আছে, কমিশন বাবদ আয় ৪,০০০ টাকা। কমিশন, যখন অঙ্কটা বুঝাইছিলাম তখন আমি বলছিলাম কমিশন দ্বারা আয় বুঝায় ৪,০০০ টাকা। দেখো আমাদের মোট আয় ৭,০০০। আগের রাজস্ব আয় ছিল ৭২,০০০, এখন দেখলাম ৭৯,০০০ আমাদের মোট আয়। ৭৯,০০০ আমাদের মোট আয়। মোট আয় ৭৯,০০০। এখন আমরা ব্যয়গুলি বিয়োগ করব। ব্যয় সমূহ আমরা লিখতে পারি বা ব্যয় সমূহ লিখতে পারি। তো ব্যয় সমূহ লিখতে আমরা চিহ্নতে রাখছি। তারপরে আমাদের বীমা খরচ আমরা লক্ষ্য করেছিলাম। বীমা খরচ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১২০০ টাকা। বীমা খরচ, বীমা খরচ ১২০০ টাকা। ১২০০। এরপরে অফিস সরবরাহ খরচ, আমাদের অঙ্কটার মধ্যে ছিল অফিস সরবরাহ ৯,০০০ টাকা অব্যবহৃত। তো বাকিটা খরচ হয়েছে। অফিস সরবরাহ আমি দেখলাম ২৫,০০০ টাকা। অফিস সরবরাহ খরচ, অফিস সরবরাহ এখন খরচ লেখা যাবে, কারণ রেওয়া মিলের ভিতরে ছিল অফিস খরচ, আর সমন্বয় বলে দিছে অব্যবহৃত রয়েছে ৯,০০০। তাহলে ব্যবহৃত হয়েছে কত? ২৫,০০০ বিয়োগ এই ব্যবহৃত, অব্যবহৃত রয়ে গেছে ৯,০০০। তাহলে ১৬,০০০ খরচ হয়েছে, ব্যবহৃত হয়েছে। ১৬,০০০ টাকার অফিস সরবরাহ বা মনিহারি খরচ হয়েছে। এখন এরপরে রয়েছে পরিবহন ব্যয় ৯,০০০ টাকা। পরিবহন ব্যয়, অগ্রিম পরিবহন ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৯,০০০ টাকা। অগ্রিম পরিবহন ব্যয়, দেখো তো অগ্রিম পরিবহন ব্যয় ১৭,০০০ টাকা আছে আমাদের রেওয়া মিলে। তাহলে অগ্রিম পরিবহন ব্যয় তো রেওয়া মিলটা তো সম্পদ, এবং মেয়াদ উত্তীর্ণ হয়েছে যেটা সেটাই আমাদের খরচ। তাহলে আমরা লিখতে পারি পরিবহন খরচ, যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা আমাদের খরচ। পরিবহন খরচ, পরিবহন খরচ ৯,০০০ টাকা। পরিবহন খরচ ৯,০০০ টাকা। এরপরে রয়েছে অবচয়, অফিস সরঞ্জাম এবং অবচয় কত? ১০%।
অফিস সরঞ্জামের 10% অবচয়। অবচয় লিখে অবচয় অফিস সরঞ্জাম লিখতে পারো। আর 80,000 অফিস সরঞ্জাম রয়েছে, আর অবচয় 10%, তাহলে 8,000 হবে। 8,000। এরপর রয়েছে আমাদের রেওয়ামিলে রয়েছে সুদ ব্যয়, সর্বশেষ হিসাব সুদ ব্যয়। সুদ ব্যয় কত? 2,000 টাকা। সুদ ব্যয় 2,000 টাকা। তাহলে এখন আমরা দেখলাম যে 36,200 টাকা আমাদের ব্যয়। 36,000 ব্যয়। তাহলে আমাদের বিয়োগ করলে থাকবে 42,800 টাকা। 42,800। এটা কর পূর্ববর্তী নিটায়, কর পূর্ববর্তী নিটায়। তা আমরা লিখতে পারি কর কর পূর্ব নিটা এটা। এখন কত পার্সেন্ট বলে? 10,000 টাকা আমাদের আয়কর ছিল, নতুন আয়কর 10,000। আমরা সেটাকে আয় থেকে বিয়োগ করতে পারি। নতুন আয়কর, আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে আমাদের রইল কত? 32,800 টাকা। 32,800 টাকা। 32,800 টাকা। এটা কর পরবর্তী নিটায় অথবা কর বাদ নিটায়। কর বাদ নিট আয় হলো 32,800 টাকা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি বলছিলাম যে একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেক অঙ্ক তোমরা পারবে। তো খতে আমাদের চাওয়া হয়েছে আয় বিবরণী। আর যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, আর সেবা রাজস্ব আমাদের অঙ্কে খুঁজতে হবে যে সেবা আয় কোথায় রয়েছে। আর সেবা আয়টাকে আমাদের প্রথম দিতে হবে, সেই আয়গুলি দিয়ে তারপরে ব্যয়গুলি দিতে হবে। অঙ্কে রয়েছে সেবা রাজস্ব, অর্থাৎ রাজস্ব বাবদ আয় হয়েছে 72,000 টাকা। আর এবং আমাদের সমন্বয়ে দেয়া আছে 50%, অনুপার্জিত সেবায় 50% অর্জিত হয়েছে। তো আমরা রেওয়ামিলে দেখলাম আমাদের অনুপার্জিত সেবায় 6,000 টাকা, সেখান থেকে অর্ধেক অর্থাৎ 50% অর্জিত হয়েছে, অর্থাৎ আয় পরিণত হয়েছে। আমরা আগেই বলেছি অনুপার্জিত সেবায় কিন্তু দায় বোঝায়, কারণ এখন পর্যন্ত সেবা দেওয়া হয়নি, কিন্তু আয়টা পাওয়া গেছে, প্রতিষ্ঠান আয়টা পেয়ে গেছে, কিন্তু সেটা তাহলে দায় বোঝায়, অগ্রিম আয়কে দায় বোঝায়। অতএব অর্জিত হয়েছে যতটুকু, এটা সমন্বয় দেওয়া আছে 50%, এটাকে এখন আয় বোঝাবে এবং দায় কমে যাবে। দায় কমে আয় পরিণত হয়ে গেছে অর্ধেক, তাহলে 3,000 টাকা আমাদের আয় পরিণত হলো। এরপরে কমিশন আয় লেখা আছে। যদি আয় লেখা নাও থাকতো তবুও ক্রেডিট পাশে যেহেতু আছে 4,000 টাকা, আমরা এটাকে আয় মনে করব। ক্রেডিট পাশে থাকলে সেটা দ্বারা প্রাপ্তি বোঝায় বা আয় বোঝায়। তাহলে আমাদের মোট আয় কত এখন? 79,000 টাকা। 79,000 টাকা। এরপর আমরা কি করব? ব্যয় সমূহ ক্রমান্বয়ে বিয়োগ করব। দেখলাম বীমা খরচ 1,200 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের রেওয়ামিলে অগ্রিম বীমা খরচ রয়েছে, সেটা সম্পদ, কিন্তু এই অংশটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিমটা জানি, অগ্রিম বীমা খরচ সম্পদ, সেটা আমরা শিখেছি। তো এখন যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ অংশটুকু খরচ, তা আমরা ব্যয়ের মধ্যে নিয়ে আসছি। অফিস সরবরাহ খরচ 25,000 ছিল, সেখান থেকে অব্যবহৃত রয়েছে 9,000, বাকিটা ব্যবহৃত হয়েছে। মোট ছিল অফিস সরবরাহ খরচ 25,000, সেখান থেকে সমন্বয় উল্লেখ আছে 9,000 টাকা রয়ে গেছে, অর্থাৎ অব্যবহৃত, খরচ হয়নি। তাহলে খরচ হইল কত? 16,000। অতএব 16,000 আমাদের কি ব্যয়ের মধ্যে আসবে খরচ। পরিবহন খরচ রেওয়ামিলে রয়েছে 9,000, সেটাও
আমাদের অগ্রিম পরিবহন খরচ ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়েছে 9,000, মেয়াদ উত্তীর্ণ অংশ খরচ অর্থাৎ ব্যয়ের মধ্যে আসছে। অবচয় দ্বারা ক্ষয়ক্ষতি বা খরচ বুঝি 80,000 টাকার 10%, 8,000 টাকা। অফিস সরঞ্জাম তোমার রেওয়া মিলে খোঁজ করলে দেখবে, অফিস সরঞ্জাম 80,000, এর 10% 8,000। সুদ ব্যয় আমাদের রেওয়া মিলে রয়েছে সুদ ব্যয়। সুদ ব্যয় না বললেও সুদ তো ডেবিট পাশে ছিল, অতএব ব্যয় ধরে নিতাম। আবার খরচ, অতএব খরচের মধ্যে আসলো, ব্যয়ের মধ্যে আসলো। তাহলে 36,000 আমাদের খরচ, মোট খরচ। মোট আয় থেকে মোট খরচটা বাদ দিলে থাকে আমাদের 42,800, এটা কর পূর্ব আয়। এবং এরপরে নতুন আয়কর সঞ্চিতি 10,000 টাকা সমন্বয় রয়েছে, সেটা আমরা বিয়োগ করলাম। এরপর আমাদের কর পরবর্তী বা কর বাদ নেট আয় রয়েছে 32,800 টাকা। শিক্ষার্থীরা ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা। তো অঙ্ক নিয়মিত প্র্যাকটিস না করলে, খাতায় না করলে তোমরা অঙ্ক বুঝবা না। অঙ্ক বোঝার চেষ্টা করতে হবে, বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। উদাহরণের অঙ্কগুলি আগে করতে হবে, উদাহরণের অঙ্কগুলি আগে করলে অঙ্ক, এবং এই ক্লাসগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে অঙ্ক আয়ত্তে আসবে, আর তখন আর অঙ্কের ভয় কেটে যাবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো। এই সময় ঘরে থাকতে হবে, আশা করি তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি পূর্বের ক্লাসের মতো আজকেও হিসাব পরিচিতি নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে বলেছিলাম হিসাবের সাথে পরিচয় হলে অধিকাংশ অঙ্কই তোমাদের আয়ত্তে আসবে। তা আজকেও একটু হিসাবের পরিচিতি নিয়ে কথা বলবো। যেহেতু আমি নির্দিষ্ট কোনো পৃষ্ঠায় থাকি না, বিভিন্ন পৃষ্ঠার অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলি। বিভিন্ন পৃষ্ঠার মধ্যে যেসব নতুন নতুন হিসাব রয়েছে সেই হিসাবগুলি নিয়ে তোমাদের সাথে কথা বলি। তো একটা পৃষ্ঠার মধ্যে আমি সীমাবদ্ধ থাকি না, তো এই কারণে পৃষ্ঠা উল্লেখ করা দরকার নেই। আগে তোমরা শেখার চেষ্টা করো, হিসাবগুলি শেখার চেষ্টা করো। তো বরাবরের মতোই সেই নিয়মটা একটু লেখি। সম্পদ, ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় দায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। শিক্ষার্থীরা তোমরা যদি নিয়মিত ক্লাস করো, আশা করি তোমাদের সমস্যা হবে না। তো এই ক্লাসগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। আর আমি প্রথম ক্লাসে আমার মোবাইল নম্বর দিয়েছি, কোনো সমস্যা হলে একটু তোমরা মেসেজ করে জানাতে পারো, অথবা আমাকে রিং দিলেও দিতে পারো, তোমাদের ইচ্ছা। মেসেজ করলে আমি সমাধানটা হয়তো বা তোমাদেরকে বলে দিতে পারবো। তো এখন আমি প্রথমে একটু দেখলাম পুস্তক হিসাব। পুস্তক, যদি কোনো আইন ব্যবসায়ী বা কোনো ডাক্তার তার চেম্বারে বই রাখে, সেটা দীর্ঘস্থায়ী, তার চিকিৎসার সুবিধার জন্য সে বই পড়তে পারে, এটা বিক্রির উদ্দেশ্য নয়, এটা তাকে ব্যবসা বাণিজ্যে সাহায্য করবে দীর্ঘদিনের জন্য। তো কোনো আইন ব্যবসায়ী তার বই কিনবে তার আইনের ধারাগুলি দেখার জন্য, দীর্ঘস্থায়ী, এটা বিক্রি করার জন্য না। তাহলে বিক্রি করার জন্য যদি পুস্তক কিনতো তাহলে সে পণ্য হতো, ক্রয় হয়ে যেত। কিন্তু এখন পুস্তক কি? সম্পদ, এটা দীর্ঘস্থায়ী থাকবে, দীর্ঘ সময় থাকবে, অতএব পুস্তক কি? সম্পদ। তুমি যখন জানবে যে পুস্তক দ্বারা সম্পদ বোঝায়, তাহলে অবশ্যই তুমি সেটাকে ডেবিট করতে পারবে। পুস্তক যদি বিক্রি করা হয় তাহলে সম্পদ ক্রেডিট করতে পারবে, কারণ সম্পদ কমছে। আবার পুস্তক যদি ক্রয় করে তখন সম্পদ বাড়ছে,
যেহেতু এটা লাইব্রেরি না, যেহেতু এটা লাইব্রেরির জন্য বিক্রির জন্য কিনে নেয়, অতএব এখানে পুস্তক দ্বারা সম্পদ বোঝাবে। এরপরে মূলধন, অতি পরিচিত একটি শব্দ তোমাদের হিসাব। মূলধন মালিকানা সত্ত্ব, যদি জানো যে মূলধন মালিকানা সত্ত্ব, তাহলে মূলধন যদি কারবারে দেয় তাহলে মালিকানা সত্ত্ব বা মূলধন ক্রেডিট হবে। আবার যদি মালিক মূলধন উত্তোলন করে মূলধন হ্রাস পায় তাহলে আবার উত্তোলন ডেবিট হবে। তাহলে মালিকানা আর সত্ত্ব মূলধন এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে যাবে দাও করতে পারবে। এরপর আসছি বিজ্ঞাপন, পণ্যের প্রচার। প্রচার করলে তো অর্থ হ্রাস পায়, প্রচার করলে অর্থ ঘন ঘন প্রতিষ্ঠান থেকে চলে যাবে। এটা বিক্রয় বৃদ্ধির জন্য, কারবার সুনাম বৃদ্ধির জন্য, কারবার টিকে থাকার জন্য প্রচারের দরকার। পণ্য বিক্রির বিশেষ করে পণ্য বিক্রি ভারী, তো এই ধরনের ব্যয় ঘন ঘন করতে হয়, এই জন্য এই বিজ্ঞাপন দ্বারা ব্যয় বোঝায়। এরপরে আসি নিরীক্ষা সেবা আয়। নিরীক্ষা সেবা আয়, এই প্রতিষ্ঠানটা সেবামূলক। এরা অন্য কোন প্রতিষ্ঠানের ভুল ত্রুটি নিরীক্ষা করে অন্য কোন প্রতিষ্ঠানের ভুল ত্রুটি তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা আয় করে। অতএব এই পরীক্ষা নিরীক্ষা এটা তাদের সেবা আয়, তাদের সেবা দিয়ে টাকাটা অর্জন করে। অতএব যেহেতু আয় লেখা আছে নিরীক্ষা সেবা, সেবা দ্বারা আয় বোঝে। এরপরে আসি শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা, কোন একজন কর্মী সে শিক্ষানবিশ অবস্থায় রয়েছে, তোমাদেরকে আগে শিক্ষানবিশ সেলামি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেইটা দ্বারা আয় বোঝাইতো। কিন্তু শিক্ষানবিশ ভাতা অর্থাৎ কর্মীকে প্রতিষ্ঠান ভাতা দেয়। শিক্ষানবিশ থাকা অবস্থায় কর্মীকে বেতন দেওয়া হচ্ছে না, কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। তো যেহেতু প্রতিষ্ঠান মাসে মাসে ভাতাটা দেওয়া হতে প্রতিষ্ঠানের ব্যয় বোঝায়। এরপর আসি উপযোগ ব্যয়। উপযোগ ব্যয় লেখাই আছে, উপযোগ হলো প্রতিষ্ঠানের পানির বিল, বিদ্যুৎ বিল, এই যত ধরনের বিল আছে, ডিশ বিল, এগুলো একাত্রে সুবিধা পাওয়া গেলে এটার উপযোগ বিল বলে, উপযোগ ব্যয় বলে। এটা মাসে মাসে প্রদান করে প্রতিষ্ঠান, এ কারণে উপযোগ দ্বারা ব্যয় বোঝায় পরিশোধ করে। এরপরে চাঁদা। চাঁদা হিসাবও লেখা যায় অথবা অফিস খরচও লেখা যায়। কোন সমিতিতে চাঁদা দাও, অফিস খরচ ব্যয় বোঝায়। কোন সমিতিতে প্রতিষ্ঠান চাঁদা দিতে পারে, অতএব প্রতিষ্ঠান মাসে মাসে প্রদান করে হিসাবে ব্যয় বোঝায়, আর ব্যয় বুঝালে ডেবিট হবে, তোমরা জানো। এরপরে আসি অফিস সরঞ্জাম। প্রতিষ্ঠান একটা এসি ক্রয় করলো, এসি এয়ার কুলার যেটাকে, এটাকে অফিস সরঞ্জাম বলে। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম সম্পদ। অফিস সরঞ্জামকে আমরা কি বলে থাকি? অফিস সরঞ্জাম সম্পদ। এরপরে আসছি আমি অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়াকে সম্পদ বলা হয়, কারণ তোমাদেরকে বলেছিলাম যে অগ্রিম খরচ প্রদান করলে সেটাকে সম্পদ বলা হবে, কারণ যে কোনো ধরনের ব্যয় অগ্রিম সম্পদ। এখন যদি অগ্রিম খরচটা প্রদান করে দেয় প্রতিষ্ঠান, তাহলে ভবিষ্যতে দিতে হবে না। এটা
ভবিষ্যতের জন্য একটা সুবিধা। অতএব ভবিষ্যতে কারবার সুবিধা পায় এটা অগ্রিম দিয়ে দিলি, তাহলে ভবিষ্যতে যে ধরনের ব্যয় ভবিষ্যতে সুবিধা দেয় সেটাকে প্রতিষ্ঠানের সম্পদ বলি। অতএব অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে, এটা প্রতিষ্ঠানের সম্পদ। এরকম অগ্রিম বীমা থাকতে পারে, অগ্রিম মজুরি থাকতে পারে। অফিস সাপ্লাইজ, এটা সম্পদ। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ সম্পদ, অব্যবহৃত মনিহারির মতো। পুস্তক সম্পদ আমরা বলেছি। অনুপার্জিত সেবায় আমি বলেছিলাম অনুপার্জিত সেবায় দায় বুঝায়। অনুপার্জিত সেবায় অনুপার্জিত অনুপার্জিত বলতে যেটা এখন উপার্জিত হয় নাই, অর্থাৎ সেবা প্রদান করে নাই কিন্তু টাকাটা হাতে পাওয়া গেছে, টাকাটা কারবারে চলে আসছে, তো যে সেবা এখনো দেওয়া হয় নাই সেটার জন্য টাকা পাওয়া গেছে, তাহলে সেটা অনুপার্জিত সেবা, দায় বুঝায়। কারণ কোনো আয় যদি অগ্রিম পাওয়া যায় সেটাকে দায় বুঝায়, তাহলে অনুপার্জিত সেবায় দ্বারা আমাদের দায় বুঝায়। এটা সেবা প্রদান করলে তখন সেটা আয়ে পরিণত হবে। এরপর আসি অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে সেটা বীমা খরচ হয়ে যাবে। বীমা খরচ দ্বারা ব্যয় বুঝায়। এরপরে ভাড়া খরচ, আমরা উপযোগ ব্যয় নিয়ে কথা বলেছি। শিক্ষার্থীরা আলোচনা নিয়মিত শুনবে, নিয়মিত ক্লাস করবে, তা আশা করি তোমরা আলোচনা বুঝতেছো। নিয়মিত আলোচনা শুনলে অঙ্ক আর কঠিন মনে হবে না তোমাদের কাছে। বইয়ের উদাহরণগুলি আগে করবে, এরপরে ক্লাসগুলি করবে, ক্লাসগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো। এই করোনাকালীন সময়ে অবশ্যই বাইরে যাবে না, যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং ঘন ঘন হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।